আমরা কিন্তু রেকর্ডিং এ আছি। হ্যাঁ, আমি একটু দেখাতে চাই দর্শকদের, প্রিন্স মামুন এই মুহূর্তে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামুন, আমাদের সিচুয়েশন হচ্ছে যে এখানে লায়লা আছে এই যে, এবং যেটা হচ্ছে যে আমরা পুরো কনভারসেশন শুনেছি, পরবর্তীতে যখন ভিডিওটা প্রচার হবে তুমি দেখতে পাবা। দুই তিনটা বিষয় আসছে এখানে। একটা হচ্ছে যে শর্ট করে আমি জানবো তোমার কাছ থেকে, সেটা হলো যে তুমি একটা কমপ্লেন করেছিলা বা তুমি একটা অভিযোগ নিয়ে এসছো যে এই বিয়েটা হয় নাই, মানে কাবিননামার ব্যাপারে একটা ফেক কাবিননামা। এই বিয়েটা আসলে ফেক কাবিননামাটা কে দিয়েছে বা কে করেছে? এটা লায়লা করেছে, লায়লা বের করেছে। লায়লা বের করেছে। আচ্ছা, এটা তোমার কথা, কিন্তু লায়লা বলছে এটা তুমি বের করেছো এবং এটা পরবর্তীতে প্রুভ হয়েছে যে এটা আসলে ফেক। এটা উনি যখন থানায় গিয়েছে তখন ওসি এটা কোয়ারি করে প্রুভ করেছে। তোমার কোনো বক্তব্য আছে এই বিষয়ে? কারণ এটা খুবই ভাইটাল পার্ট। লায়লার এটা যদি সত্য হয়ে থাকে তাহলে অনেক কিছুই কিন্তু তোমার বক্তব্যের জায়গাটা থেকে অনেক কিছুই, মানে লায়লার বক্তব্যের জায়গা থেকে অনেক কিছুই স্বাভাবিক, সঠিক, কারণ সে তোমাকে হাজবেন্ড হিসেবে এই বিষয়গুলো করেছে। হ্যাঁ, আমি আমি আপনার কাছে এবং দেশবাসীর কাছে, পুরো পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিয়ে বললাম, লায়লা যদি প্রুফ করতে পারে যে ওইটা আমি বানাইছি, তাহলে আপনি যেই শাস্তি আমাকে দিবেন, যেভাবে বলবেন সেইটা আমি করব। আর আমি যদি প্রুফ করতে পারি তাহলে ও কি করবে ওরে বলতে পারেন, আপনার এই লাইভে থেকে বলেন। আমি নিজে প্রুফ দিব। তুমি কাবিননামার বিষয়টা জানছো কিভাবে? আমি জানতে পারছি যখন ও পোস্ট করছে অনলাইনে, তারপর আমি জানতে পারছি। আমি তারপর দেখছি ওর একটা পোস্ট আছে, আপনাকে আমি এখনই সেন্ড করতেছি, দেখেন, যেখানে ও বলতেছে এদিকে আমি জানা 4 বছর আমরা রিলেশনে ছিলাম, বিয়ে করছি। যেই মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায়, সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না, ভিডিও করবে না, এটা কি গ্রহণযোগ্য? লায়লা, আপনার কিছু বলার আছে? বলতে চাইলে বলতে পারেন। আমার যেটা বলার, যেহেতু এটা প্রিন্স একটু শেষ করো। প্রিন্স, আমি লালার বক্তব্য থাকতে পারে, এই কাবিনের ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমি একটু লালার বক্তব্যটা নিই। জি বলেন। যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে, এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। আমি কাজী অফিসে যে কাগজ আনছি, এই আমি জানার পর কবে গেছে রেডিয়াস, কবে রেডিয়াস আসছে তোমার কাছে, প্রুফ করো। আমি কিবরিয়া ভাই আপনার কাছে প্রুফ, মানে কি বলে, গিয়েছিল কি যায়নি জিজ্ঞেস করেন। আপনি যেটা বলবেন করতে, ও যদি প্রুফ করতে পারে যে কাগজটা আমি তৈরি করছি, তাহলে আমি সেটাই করব। তুমি কাজী অফিসে কেন গিয়েছিলা? কাজী অফিসে কেন গিয়েছিলা? আমি কাজী অফিসে তো ওই যে ও যখন এটা ভাইরাল করছে, তখন আমি এটা নিয়ে গেছি। ওকে, না সেটা কিন্তু সে যাইতে পারে, যেটা রাইট না রং সেটা তো আমার জাস্টিফাই করার কিছু না। আমি যেহেতু ভিকটিম, তো আমি কমপ্লেইন করতেই পারি, সেটা জাস্টিফাই করে দেখার দায়িত্ব তো আসলে আমার না। তাহলে এই কাবিননামার ব্যাপারে তুমি কিছু জানতা না? তোমার বক্তব্য এটা? এই কাবিননামাটা লায়লা তৈরি করছে, টাকা দিয়ে ফেক ভাবে তৈরি করছে, কাকে দিয়ে তৈরি করছে, কিভাবে তৈরি করছে, সব লিংক আমি বের করে দিতে পারবো, সব করতে পারবো। কাকে দিয়ে তৈরি করছে এটা আমি বের করতে পারবো, আমার সমস্যা নাই। আমি আমার খোঁজ পেয়েছি, মোটামুটি টাচ পেয়ে গেছি আমি। আমার কাছে নিউজ আছে, আর যেই লয়ারের মাধ্যমে করছে সেইগুলো আমি শুনছি, আমার ওইগুলো শুনছে। কিন্তু আমি চাচ্ছি না ওর কারণে ওনারা বিপদে পড়ুক। কিন্তু যখন আমার দিকে টান পড়বে, তখন আমি কারোর দিকে তাকাবো না। তখন কে বিপদে পড়লো না পড়লো সেটা দেখার বিষয় আমার নাই। তখন আমি তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসবো। ওকে, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই তুমি বলছো যে কাবিননামার বিষয়টা তুমি জানতাই না, তুমি জানলা তৈরি করছে আমাকে ট্র্যাপে ফেলানোর জন্য। তার মানে তুমি জানতে পারছো রিসেন্টলি কাবিননামার বিষয়টা? জি, রিসেন্টলি আপলোড করার পর আমি জানতে পারছি। ও যখন পোস্ট করছে তখনই আমি সাথে সাথে আমার লয়ারের সাথে কনসাল্ট করি। আমার লয়ার বলছে যে তুমি এখন দেরি না করে কাজী অফিসে যাও, কাজী অফিসে এটা আইডেন্টিফাই করো। এটা আইডেন্টিফাই করে আমি এটা কাগজে নিয়ে আসছি, যেখানে লিখে দিছে যে এই নথিনামাটা আমাদের কাজী অফিসের না, এটা ফেক বানানো। এই ছবিটা আমি আপনাকে সেন্ড করতেছি এখনই। ওকে, এখনই তখন দেখেন। ওকে ওকে, ও হচ্ছে তখন যেভাবে পারে তখন ওইভাবে মিসইউজ করে। আইন তো ওর ঠিক আছে। আমার কিছু বলার আছে। জি বলেন বলেন বলেন। আচ্ছা, লায়লার কিছু বলার আছে, শুনি আমরা। হ্যাঁ, আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা যে ওর এটাই প্রথম, সেটা না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওর আমি যদি ওর দেখাই, এই যে কাবিননামার ব্যাপারে লেখা আছে উক্ত কাবিননামাটি সঠিক নয়। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কয় তারিখে এটা হয়েছে? এটা কয় তারিখে কি করেছো তুমি? 14/1/25।
তারপরে ঠিক আছে, ওর কাজ অফিসে গিয়েছে, সেটা তো যেতেই পারে। ওকে, হ্যাঁ ঠিক আছে। 14/1/25 সে কাজী অফিসে গিয়েছে, বাট সে তো এর আগেও গিয়েছে, সেটার বেসিসেই তো মামলা হয়েছে। সে আগে গিয়েছে, কবে গিয়েছে আপনি প্রমাণ বলেন? তার আগে যায় নাই সে বলছে। সেটা তো যারা ইনভেস্টিগেশন করেছে তারা বলবে। আমার বংশের মধ্যে বা আমার গোষ্ঠীর মধ্যে কেউ বাসাবুর দিকে থাকে না। আমি কেন বাসাবো যে ওর সাথে বিয়ে করবো? আর ওর সাথে যদি বিয়ে করে থাকি আমি, তাহলে ওর কাছে তো একটা সিঙ্গেল পিকচার হলেও থাকবে, একটা সিঙ্গেল ভিডিও হলেও ওর কাছে থাকবে, যে কিনা আছে, যেটা 14 Pro Max এ আছে, তোমার 14 Pro Max আছে। আচ্ছা, আমি আপনাকে দেখাই ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা। কাবিন নামারটা আমি বাদ দিলাম, ডকুমেন্ট ফলসিফিকেশন করার ব্যাপারটা ওর আগে থেকেই আছে। কি করেছে ডকুমেন্ট? ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট অনেকগুলো না, আমার একটা অনলাইন বার্থ সার্টিফিকেট। একটা অনলাইন বার্থ সার্টিফিকেট না। তুমি যে লাস্ট যে স্কুলে পড়তা, স্কুলটার নাম জানো কি বলছিলা? আমার লাস্ট স্কুলের নাম হচ্ছে ঢাকা আইডিয়াল। ঢাকা আইডিয়াল, ওখান থেকে তো তোমার সার্টিফিকেট বের করা সম্ভব যে তোমার আসলে জন্ম কত। এখন আপনাকে আমি বলছি, জি শুনেন, আমার বার্থ সার্টিফিকেটটা নিয়ে এখন ওর এত মাথা ব্যথা কেন? না, কারণ ফলসিফিকেশন তুমি আগেও করেছো অলরেডি। ওর ধর্ষণ মামলা তো ডিএনএ টেস্ট করছে, ওইখানেই তো আমার এজ দেখা যায়। আমার ডিএনএ টেস্ট করার পর ওইখানে তো আমার এজ আছে, ওটা দেখেন, সমস্যা নাই তো। আমি তো আমার এজ নিয়ে কিছু বলছি না। সে কি প্রুফ করতে চাচ্ছে আমার বয়স 50 আর তার বয়স 20? এমন কিছু? এটা কেন আমি প্রুফ করতে যাব? আমি বলেছি ডকুমেন্ট ফলসিফিকেশন 2000 সালে 28 অক্টোবর 2000 সালে ওর এই যে বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, ইসির বার্থ সার্টিফিকেট, এখানে ওর জন্ম হচ্ছে 15 জানুয়ারি 2001, ঠিক আছে? 15 জানুয়ারি 2001। 2014 তে ওর বার্থ সার্টিফিকেট হচ্ছে 1 তারিখ জুলাই 2004। কোথায় এটা? এগুলো হচ্ছে ইসি বলতে? ইসি মানে অনলাইনে বার্থ সার্টিফিকেট যেটা। আচ্ছা, অনলাইনে বাসের কোথা থেকে বের করে এগুলো? আমার জানা নেই। তারপরে আমি বলি, আপনার বার্থ সার্টিফিকেট ওর অনেক কিছু জানা আছে, দুনিয়ার সব কিছু জানে। কি হবে একটা মানুষ? ওর বার্থ সার্টিফিকেট তো আর আমি বানাবো না, ঠিক আছে? না, এমন কিছু নাই। আচ্ছা, বার্থ সার্টিফিকেট বলতে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট দুটো, তোমার বার্থ সার্টিফিকেট দুটো হচ্ছে। প্রুফ করতে চান আপনি বলেন। এটা দিয়ে প্রুফ করতে চাই যে ডকুমেন্ট ফলসিফিকেশন তুমি আগেও করেছো। আগে করেছি। মানে এটা তোমাকে বলতে চাচ্ছে যে কাবিন নামাটা যে তুমিই করেছো, সেটার পিছনে যুক্তিটা হচ্ছে এটা যে তোমার ডকুমেন্ট আলটিমেটলি তুমি এর আগেও ফলসিফিকেশন করেছো। এখন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জন্ম তারিখ হচ্ছে 1/7/2004, ঠিক আছে? এসএসসি-তে জন্ম তারিখ হচ্ছে 15/9/2006। তার মানে ওর 4টা আপনি বার্থ সার্টিফিকেট পাইলেন। আমার যখন আমার সার্টিফিকেটে ভুলগুলো আসে তখন ওগুলো সংশোধন করা হয়েছে, কিন্তু আপনার থেকে আপনার হাঁটুর বয়স তো আমার হয় নাই। আপনি যতই হিসাব করেন, যাই করেন, একটা মানুষের, বাংলাদেশে জাতির একটা কমন ডায়লগ আছে যে ওরা মজা করতে করতে জীবন পার করে, আর আমি এনআইডি কার্ডের আমাদের ভুল সংশোধন করতে করতে আমাদের দিন পার হচ্ছে, জীবন পার হচ্ছে। এটা একটা ডায়লগ থাকে আমাদের বাঙালিদের জন্য, আমাদের বাংলাদেশে। তো আমাদের একটা ভুল, এবং সে বার্থডে পালন করে হচ্ছে 15 সেপ্টেম্বরে। ওর একটা হচ্ছে জানুয়ারিতে 2004, একটা হচ্ছে জুলাইয়ে 2006, একটা হচ্ছে 15 সেপ্টেম্বর, সেটা হচ্ছে 2000 সালে। তার মানে হচ্ছে এতগুলো ডকুমেন্ট আমি করি। আমি জানি না, আমার বাপ মা, আমার 14 গোষ্ঠীর কেউ জানে না যে তোমরা সার্টিফিকেট আপনি আমাকে বললেন, আমি জানি না। আচ্ছা মামুন, তোমার সাথে ওনার কত সালে পরিচয় হয়? ওনার সাথে আমার পরিচয় হয় 2022 এর দিকে। 2021 দিকে বলা আছে। আচ্ছা, তোমার সাথে ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাংয়ের কিশোর অপরাধী তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোনো ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো এটা। অবশ্যই। এবং লায়লার ব্যাপারে, লায়লার মূল কথাটাই হচ্ছে যে এই ভিডিও দেখার পরেই সে তোমার প্রতি সিম্প্যাথি দেখায়, এবং তারপরে তোমার সম্পর্কে মানে তুমি মানুষজনের কাছে গিয়ে সাহায্য চাইতা, এবং তোমার ফ্যামিলিকে সেভ করার জন্য। তোমার ফ্যামিলি কারণ তোমাকে র্যাব ধরে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এরকম ব্যাপার ছিল। তোমাকে কিশোর গ্যাংয়ের, তোমার একটা গ্যাং ছিল, সেই গ্যাংটার নাম হচ্ছে কি যেন বললেন আপনি? 143 এরকম কোন একটা গ্যাং। এই ইনসিডেন্ট একটু দেখি ইনসিডেন্ট আমাকে দেখান। এই যে আপনার সামনে যে বহুরূপী মহিলা বসে আছে। না, মামুন রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে সবাইকে, প্লিজ। হ্যাঁ, একটু আমি একটু ভিডিওটা তোমার
দেখো ওটা তোমার ভিডিও। আচ্ছা ভাই ভাই এটা তো তোমার ভিডিও মামুন। আরো আছে, আরো দেখাই। হ্যাঁ এটা তো তোমার ভিডিও, চুল সাদা, চুল। তারপর এটা স্টোরি টাইম বলে আমাকে দেখান। হ্যাঁ আমি দিই। আমি না ওকে দেখাচ্ছি। এটা আমি বলি, বাইকের উপরে তোমাকে পেটাচ্ছে, হলুদ একটা বাইকের উপর তুমি বসা, তোমার মাথা চুল সাদা। এবার আমি বলি। হ্যাঁ ও বলুক। হ্যাঁ বলেন, বলো বা। একটা মিনিট, আমার ক্যামেরা রোল দিতে হবে, একটা মিনিট। জি ভাইয়া, এইখানে যে ঘটনাটা, এই ঘটনাটা নিয়ে আমি অনেক ভিডিও আপলোড করছি, অনেকগুলো ভিডিও আপলোড করছি। তো এটা তো বললাম এইখানে আমি এখানে কি বলে একটা কিশোর গ্যাং এর কাছে আটকা পড়ে গেছিলাম, মানে তাদের ট্র্যাপে পড়ে গেছিলাম, বা তারা আমাকে হঠাৎ করে এসে আক্রমণ করছে। একদিন ফ্রাইডেতে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আমি গিয়া বাড়িতে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর একদম ওই যে রাজুক অ্যাপার্টমেন্ট গুলো আছে না, ওইখানে যাই, যে দেখলাম ওই জায়গায় অনেক বেশি মানুষ। তখন ওইখান থেকে আমি ইউটার্ন নিয়ে চলে আসতেছি। যখন চলে আসতেছি তখন কিছু ওই জায়গার কিশোর গ্যাং আছে, বা ওই জায়গার ফাতরা ছেলে পেলে আছে না, যারা নেশাগ্রস্ত থাকে, সময় উল্টাপাল্টা উশৃঙ্খল করে, ওদের যারা আমার গায়ে হাত তুলছে তাদেরকে নিয়ে আপনি যদি আইডেন্টিফাই করেন, তাদেরকে নিয়ে যদি আপনি যাচাই করেন, তাহলে দেখবেন উত্তরা শহরের মানে কিশোর গ্যাংদের মধ্যে এইরাই হচ্ছে মেইন ছেলে পেলেরা। হ্যাঁ, তখন আমি ওইখানে ঘুরতে গেছি, ঘোরার মধ্যে আমি ওইখানে ভিকটিম, আমি ওইখানে মানে আমি মাইর খাইছি ওইখানে, আমি এই জায়গায় নির্যাতনের শিকার হয়েছি। এখানে আমার রাইট আছে বিচার চাওয়ার, মানুষের কাছে বলার যে এখানে আমার কোনো দোষ নাই। এইখানে যে ওই যে লালান্টি বলতেছে যে আমি নাকি মেয়েদেরকে টিস করছি, এই জন্য আমাকে ওইখানে মারছে, এইটার প্রুফটা ওনাকে দিতে বলেন ওইখানে। যদি উনি এখানে প্রুফ দিতে পারে, তাহলে আমি জুতার মালা পরে পুরো বাংলাদেশে হাঁটবো। লাইলা বলেন, আপনি এই ভিডিও দেখে ওর প্রতি সিম্পাথাইজ হয়েছেন? এটা না, ও যে বললো যে এটা নিয়ে সে অনেক ভিডিও করেছিল যে তার হেল্প দরকার, এটা সেটা। এই ভিডিওর পরে কি তুমি জনগণের কাছে গিয়ে কোনো হেল্প চাইছো তোমার আম্মুকে সাথে করে নিয়ে? আমি কারো কাছে হেল্প চাই নাই, এবং চাইছে, এটা অবশ্যই, এটা সবাই জানে। আমি মানুষকে শুধু বলতাম যে আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি একটা জায়গায় ঘুরতে গেছি, এই যে আজকে এখানে আমি ফিজিক্যালি অ্যাসাল্ট হইছি, এইখানে ফাটটা পোলাপাইন, ছাপড়ি পোলাপাইন, কিশোর গ্যাং আমাকে এসে অ্যাটাক করছে। এখানে আমি এখানে দোষ করি না, দোষ করছে ওরা। যদি বিচার করতে হয় ওদের করতে হবে, আমি বিচার চাইছি এখানে, আমি তো বিচার চাইতে পারি, তাই না? ডিবি অফিসে মুচলেখা দিয়েছিল নাকি? আচ্ছা ডিবি অফিস আমার নামে তুমি ব্যতীত এই পৃথিবীতে যদি একটা সিঙ্গেল, আমি যদি বের করে দিতে পারি ইউটিউবে। হ্যাঁ বলো। হ্যাঁ কিবরিয়া ভাই, উনি বের করে দিবে, ওনাকে বলেন বের করে দিতে। আমি আর বলি আগে, এই লেলা একমাত্র ব্যক্তি যার নাম থেকে আমার বিরুদ্ধে যতগুলো মামলা আসছে, এইটাই একমাত্র মামলা, এইগুলোই একমাত্র মামলা। ও ব্যতীত আমার নামে একটা সাধারণ ডায়েরি আপনি পুরো বাংলাদেশে কোনো থানাতে পাবেন। আচ্ছা লাইলা তোমার নামে মামলা করছে কয়টা? তুমি বলছো 6টা। ও একটা করছে অ্যাটেম্পট টু মার্ডার মামলা, হ্যাঁ, তারপর ধর্ষণের জিডি, তারপর আরেকটা ধর্ষণ মামলা, তারপর হচ্ছে মানহানি মামলা, তারপর হচ্ছে আরেকটা অ্যাটেম্পট টু মার্ডার মামলা, আর 2টা হচ্ছে হুমকি। ওকে নাকি আমি হুমকি দিয়েছি যে মামলা তুলো, না হলে তোমাকে মেরে হবে, এটা করবো সেটা করবো, এগুলো নাকি বলছি। লাইলা তো বলছে তোমার নামে 3টা মামলা আছে সব মিলায়। ওই যে অনেকগুলা যেগুলা ও তো মিথ্যা মামলা করে, তো আপনার কি বলে মামলাবাজ একটা মানুষ। যাই হোক, মামলা 3টা না 6টা সেটা বড় কথা না, মামলা আছে তোমার নামে 3টা, সেটা উনি বলেছে, এটা হচ্ছে কথা। আপনি আর কোনো ভিডিও দেখাবেন? হ্যাঁ এই যে এটা দেখেন। কোনটা দেন? আমি ডিবি অফিসে মুচলেখা দিয়েছে, সেটা বের করে দিচ্ছি। ডিবি অফিসে মুচলেখা দিয়েছে, এটা আরেকটা মামলা। আচ্ছা ঠিক আছে, বসেন। হ্যাঁ এবার আমি এটা এক্সপ্লেইন করব। আগে উনি এই যে দেখো, চাকরি বাই করব তুমি চিনো রে, দাও তুমি দেখো বাবা স্ক্রিনে। এই যে ভিডিওগুলো, এই যে হ্যাঁ, কত সালের এই ভিডিও? 3 বছর আগে। এটা সাদা কাগজ নামক একটা পত্রিকা। আচ্ছা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ওখানে গিয়ে কোনো একটা জনরোষের শিকার হয়েছে তোমরা, এই সাদা চুল দেখে হয়তো তোমাদের উপর কেউ অ্যাটাক করছে, টিকটক করতে গেছিল, এরকম কোনো কিছু কি? এরকমই আমি যখন ওইখানে আমাদের একটা মিলন মেলা করলাম, ওইখানে মিলন মেলা করার পর
রংপুরের একটা কমিউনিটি ছিল, টিকটকের লাইকের একটা কমিউনিটি ছিল, যারা হচ্ছে ওইখানে একটা মিলন মেলার আয়োজন করছে। ওইখানে আমি গেস্ট ছিলাম। আমি ওইখানে যাওয়ার পর ওইখানে যে সিকিউরিটি গুলা ছিল, যারা ওইখানে কর্মরত ছিল, তাদের মধ্যে লোকাল কিছু মানুষ ছিল যারা হচ্ছে আমাকে ব্যর্থ করছিল, আমার চুল কালার করা কেন, এটা কেন সেটা কেন, আমরা মানে নানান ধরনের কথাবার্তা। আমার পছন্দ, আমার ফ্যাশন, আমি কিভাবে চলবো না চলবো এটা আমার ব্যক্তিগত বিষয়। আমার একটা স্বাধীনতা আছে। আমার চুল কালার করবো, আমি সাদা করবো, নীল করবো, যে কোনো কালার আমার যখন যেটা ভালো লাগবে। এখন আমার ফর্মাল ভালো লাগছে, আমি ফর্মাল রাখছি। আমার ভালো লাগবে ফ্যাশনেবল কালার করতে, আমি ফ্যাশনেবল কালার করবো। এটা আমার ব্যক্তির স্বাধীনতা। আমি কি কালার করবো না করবো এটার মধ্যে তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না আমার স্বাধীনতায়। এটা হচ্ছে প্রথম কথা। আমার যখন তারা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, তো এক কথায় দুই কথায় মারামারি হয়ে যায়, তাদের মধ্যে হাতাহাতি হয়। ইভেন এখানে ও নিজেই বলেছে, তারপর আমাদেরকে ওইখান থেকে বিদায় দেয়, আমরা ওইখান থেকে চলে আসি। ওইটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু হয় না। কেন হয় নাই? আপনি একটু মাঝামাঝি বসুন। তো আপনারা দেখতেছেন কিছুদিন আচ্ছা, ফেসবুকে আরেকটা ভিডিও আসছে। আসসালামু এই যে এখন দেখা যাচ্ছে সাইবার ক্রাইমের ভিডিও, জি। এটা দেখানোর কারণ এগুলো ভাই আমি আপনাকে একটু দেখি আমরা ভিডিওটা, দাঁড়াও মামুন, একটু দাঁড়াও, ভিডিওটা আমরা দেখি। ফেসবুকে, ইউটিউবে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে একটা বিষয় নিয়ে, লাইকি এবং টিকটকের ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারটার জন্য আজকে আমাকে সাইবার ক্রাইম ডিভিশন ডেকেছে তাদের অফিসে। তো সেখানে আমি কথা দিয়েছি যে আমি এমন কোনো ভিডিও বানাবো না যে ভিডিওর কারণে যুব সমাজ নষ্ট হবে অথবা সমাজে খারাপ প্রভাব ফেলবে আমার সেই ভিডিও। তো আমি এখন থেকে ভালো ভালো ভিডিও বানাবো, সমাজ যেন ভালো কাজে লাগে, যুব সমাজ যেন ভালো হয়, আমার ভিডিও দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এরকম ভিডিও আমি বানাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগের মতো আবার আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। আর অবশ্যই এবার আমি আপনাদের জন্য অনেক ভালো লাগবে। লায়লা, কোন কারণে আপনি এই কিশোর ছেলেটির, দেখ কিশোর বলবো না কি বলবো, ওর তো দেখে আমার কাছে মনে হচ্ছে যে জাস্ট শিক্ষণীয় ভিডিও কি দেখে আপনি ওর প্রেমে পড়ছেন, মানে কি, মানে যুক্তিটা কি আপনি আমাকে বলেন তো। ও না হয় আপনার প্রেমে পড়ছে, সেটার পিছনে আপনি এক ঘন্টা যুক্তি দেখাইলেন। আমার প্রেমে পড়ার কি কারণ, যুক্তি আপনি আমাকে একটা বলেন। না, যুক্তি হতে পারে যে ওর একটা ইন্টারেস্ট আছে, আপনি যেটা বললেন ব্যাড ইন্টারেস্ট, সেটা আছে কিনা নাই সেটা নিয়ে বিতর্ক অন্য হতে পারে। আপনার ইন্টারেস্ট কি, আমি তো এটা খুঁজে পাইতেছি না। আমি এগুলো তো আমি তখন তো এই ছেলেটা কি আচ্ছা, মানে দেখতেও তো একটু ভালো হইতে হবে, মানে লায়লা, মানে যাই কোন দিক থেকে আপনি বলেন তো। সরি, তোমাকে আন্ডারমিন করতেছি না আমি, হ্যাঁ, আমার জায়গা থেকে প্রশ্ন করাটা উচিত। মানে এর কি দেখা লায়লা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। ঠিক আছে, তুমি এই বস্তির ছেলের জন্য কেন এত পাগল হয়ে আছো? কেন তুমি মামলার পর মামলা দিয়ে তাকে আটকে রাখতেছো? মামলা দিয়ে কেউ আটকায় রাখে না, ডেফিনেটলি মামলা দিয়ে কেউ আটকায় দেওয়ার জন্য দিতে চায়। আচ্ছা, এই মুসলেখার ব্যাপারে আমি একটু যতটুকু বলি, আমি যদি ভুল না করে থাকি, এই সময় শুধু ও না, আরো অনেকেই মুসলেখা দিছিল, কারণ ওই সময়টা কিন্তু এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। নেন আপনি একটু, এটা নিয়ে তো সে কান্নাকাটি করছিল ফেসবুকে, যেটা আমি বলছিলাম আমার কাছে এসেছে। আমার তো অত ডেপথে যাওয়ার দরকার নেই। বসে আছে, উনি এতটা হিটলার, এতটা বুদ্ধিমান, যা আপনার আমি এক্সপ্লেইন করতে পারবো না কোনো ভাবেই। উনি 5 বছর 6 বছর 7 বছর আগের ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছে। এই জিনিসগুলো যখন আমাদের দেশে নরমাল তখন চলতেছিল, কারণ ওই সময় অনেক একটা হাইপ মারামারি এগুলো চলতেছিল। হ্যাঁ, ও ছাড়া আরো অনেকেই দিয়েছে কিন্তু। হ্যাঁ, বাট আমি তো বলছি যে আমি তো ওকে দোষী করছি না, আমার মায়া হয়েছে কেন সেটাই আমি বলেছি। শুধু ওর প্রতি কেন, তাহলে আরো তো অনেকের প্রতি হয়। কারো ভিডিও আসেনি আমার সামনে, কেন আর কেন কার প্রতি আসবে না কেন তোমার? আচ্ছা ঠিক আছে প্রিন্স, আমরা একটু থাকো তুমি লাইনে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। অনেকগুলো বিষয় আসছে যেগুলো তুমি ভিডিও দেখে নিও, সেগুলো নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন আমার ওনার কাছে ছিল। এখন এই কোনো প্রশ্ন থাকবে আপনি ডাইরেক্ট আমাকে কল দিবেন, আমি সবকিছু প্রুফ আপনাকে না আর লাগবে না বাবা, অনেক হইছে আজকে সারা রাত ধরে, তাহলে আমার এগুলো নিয়ে বসে থাকতে হবে। আই নিড টু গো হোম। বাট আমি যেটা চাই, এবং সেও যেহেতু আপনার সাথে, লায়লা একটু ডান দিকে আসেন, সেও যেহেতু লাইনে আছে আপনার সাথে, হ্যাঁ বলেন। আমি চাই যে তার যদি পয়েন্ট থাকে যেটাতে সে পার্সোনালি হি ওয়াজ কি বলবো, তার সাথে ইনজাস্টিস করা হয়েছে, সেটা সে বাই ল যেতে পারে বা ফ্যামিলিগতভাবে যেতে পারে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং উনি এবং আপনি আজকে যে কথা বললাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এটাই যেন দি এন্ড হয়। এটা আপনার জায়গা থেকে এন্ড হতে পারে, বা ওর জায়গা থেকে করবে কি করবে না সেটা তো ওর বিষয়। আমি বলছি যে আমার এটা চাওয়া। আচ্ছা, আপনাদের পুরো জিনিসটাই এন্ড হইতে পারে না? হ্যাঁ, কেন হতে পারে না? ধরেন ও যেটা চাইতেছে যে আপনি ওর লাইফে থাকবেন না, আপনিও চাচ্ছেন যে লাইফে নাই, কেউই নাই। এখন আপনি এই যে মামলার বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি শেষ করে দিতে পারেন না? ওকে মামলা তুলে নিতে পারেন না? মামলার বিষয় তো অলরেডি আমরা সাবমিট করে দিয়ে এসেছি। জিজ্ঞেস করেন, আপোসনামাটা দেখাতে বলেন। আপোসনামা সাবমিট করেছে প্রিন্স? হ্যাঁ, সাবমিট করেনি। তুমি দেখাও, তুমি কাগজটা দেখাও।
করেনি, ও আপোষনামা রেডি করে নিয়ে গেছে, কিন্তু ওর লয়ার বলতেছে যে তোমরা আগে অ্যাপ্লিকেশন করো, তোমরা আগে কথা বলো, তোমরা পেয়ার দাও, তোমরা চাও, তারপর আমরা দিব। আমি বলছি কেন আপনারা যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, কাগজ রেডি করে আসছেন, আমার লয়াররা কেন কাজ করবে? আপোষনামা তো আপনাদের দিক থেকে তৈরি হয়েছে, আপনারা পেশ করেন আদালতে, আপনারা বলেন। আমাকে এসে বলতেছে যে আমরা পেশ করতে পারবো না, আগে তোমরা চাও আর আগে তোমরা বলো আদালতে। না কিন্তু প্রিন্স এটা কি তোমার লয়ার তোমাকে শিখাই দিছে নাকি তুমি নিজে নিজে বলছো? না আমি নিজে বললাম না, কিন্তু কথা হচ্ছে প্রিন্স, এটা আমি জানি না এটা তুমি রাইট বলছো না রং বলছো। লয়ারদের একটা ভাষা আছে, আইনের একটা ভাষা আছে। এখন ওনার লয়ার যদি এটা বলে থাকে, তুমি তোমার লয়ারকে দিয়ে তুমি তাদের সাথে কথা বলাও, তো তুমি নিজে নিজে কিছু বলতে গেছো কেন সেখানে? এটা তো বলা তোমার উচিত হয় নাই। আমি কাউকে কিছু বলি নাই তো। বাট আমি তো সাইন করেছি, জিজ্ঞেস করেন। কারণ উনি যেটা বলতেছে উনি আপোষ করতে চাচ্ছে, সো তাহলে তারপর কোনো কথাই থাকে না। আপনি কি আপোষ করতে চাচ্ছেন? আমি সাইন করে দিয়ে এসেছি। না শুনেন লাইলা, তাহলে আমরা বড় মিলনে চলে আসবো। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আপনি ওকে আপনার মামলা থেকে মুক্তি দিতে চাচ্ছেন কিনা এটা বলেন। অবশ্যই, আমি তো সেটার জন্য গিয়েছিলাম, কিন্তু সেটা আমি মুক্তি দিতে যাওয়ার আচ্ছা হয়নি, ধরেন এখানে একটা ভুল হয়ে গেছে, এখন ভুল হয়ে না এই জায়গায় যায় না, এই জায়গায় যায় না, ভুল কেন হবে না? দেয়ার আর লটস অফ এরর আপনার সাইড থেকে ওর সাইড থেকেও আছে, কিন্তু আমি যেহেতু ওকে ফিজিক্যালি হিট করতে যাচ্ছি না, বারবার বাসার ভিতরে এমন সিচুয়েশন করতে যাচ্ছি না, এরকম শোনা যায় না, এরকম গালাগালি দিচ্ছি লাইলা এই জায়গাতে যায়নি না, যখন একটা জিনিস এন্ড হয়ে গেছে তখন আর পিছনে যায় না। তাহলে এন্ড হয়ে গেলে সেটা ওই যেদিন সাইন করে দিয়ে এসেছি ওই দিনই এন্ড হওয়া উচিত ছিল। তখন ওই জায়গা জমি ফ্ল্যাট এগুলোর জন্য আপনি এখনো তার খুব ধরে রাখছেন। আপনি ও ধরেন ও প্রসিডিউরটা ভুল করছে। হ্যাঁ, ও তো প্রসিডিউর করেনি, এটা তো ওর লয়ার করেছে, আমার লয়ার করেছে। সেখানে আমার ওর যেটা সাইন করার কথা আমি সাইন করেছি, হি সাইন, সাক্ষীরা সাইন করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন এরপরে যদি আপোষনামাতে যদি আপনার ফার্দার একটা স্টেপ নিতে হয় আপনি সেটা করে দেন ওকে, যদি আপনার করার ইচ্ছা থাকে। সেটা আমি তো এখন তো তখন তো করার ইচ্ছাই ছিল, এখন নাই, আমি করব এখন এই জিনিসের পরে কি হবে? একটার পর একটা ক্রাইম করতে থাকবে আর একটা না তাহলে আপনি তখন বলবেন যে আপনি কেন ছাড় দিলেন? না মামুন, তুমিও তাহলে বলো যে আজকের পর থেকে তুমি লাইলাকে নিয়ে আর কখনো কোনোদিন কোনো কিছু করবা না, সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের, এবং তার বাসায় যাবা না, তোমাদের সম্পর্ক শেষ, আজকের পর থেকে আর কোনো কিছু হবে না। তুমি বলো, তাহলে তো তোমাকে আপোষ করে দেখ। আপনি এটাই চাচ্ছেন? আমি এখন আর চাচ্ছি না তো। আমি তো চেয়েছিলাম, আমি চেয়েছি যে সে আমার সাথে ইনজাস্টিস করেছে, সেটা বাই ল হবে। দাঁড়াও ওয়েট সেটা বাই ল হবে, কারণ আমি যেখানে না, আপনি আপোষ করেছেন অলরেডি। না, আমার কথা হচ্ছে আমি যেখানে সাইন করে দিয়ে এসেছি, তারপরে তোমার বাসায় এসে বলা উচিত ছিল না যে 5-5টা মামলা আছে, তুমি একটাও তুলবে না, এবং সেখানে আমাকে যে ধরনের ইচ্ছা সেই ধরনের ইচ্ছা গালাগালি করা, সেটা তো দরকার ছিল না। সেটা আমাকে সে পার্সোনালি বসতে বলতেও তার মা বাবাকে দিয়ে বলা। লাইলা, যেখানে সম্পর্কটা শেষ হচ্ছে, ধরেন আপনি একটা অঙ্ক করে আসছেন, রেজাল্ট ইজ জিরো। একটা ক্রিমিনালের সাথে আমার কোনো সম্পর্ক থাকার তো কোনো দরকার। আপনি ওই জায়গাটায় যেন না। একটা চোর যখন আমার কাছে চুরি করে নিয়ে যায় তার সাথে কি আমার সম্পর্ক থাকে? বা একটা ছিনতাইকারী যখন আমার ছিনতাই করে নিয়ে যায় তখন কি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে? আমি একবার মাফ করব, 2বার মাফ করব, 4-4বার মাফ করব, 5বারের বার তো আমি আর মাফ করব না। আপনি আপোষ করতে রাজি আছেন তো? আমি তো করে দিয়েছি অলরেডি। না, আপোষ করে দেওয়ার পরে ধরেন আপোষটা কোনো কারণে হয় নাই, না সেটা হয়নি, সেটা না, সেটা টাইম নিয়েছে, প্রসেস অনুযায়ী আগাচ্ছে। এখন ধরেন আপনার আরেকটা স্টেপ নিলেই জিনিসটা হয়ে যাবে। না সেটা তারপরে তো তার এটা করা উচিত ছিল না। সে যেটা করে আসছে সেটা কি করা উচিত ছিল? আপনার কি মনে হয়? আমার বাসায় যে এই যে একটা সো তো আপনি তাহলে এখন আইন স্টেপে আমি আইনের জায়গায় তো থাকবো কেন? সেটা তাহলে আপনি আপোষ করতে চাচ্ছেন না? অচেতন করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করবেন আর আমাকে বলবেন যে আমি মামলা তুলবো না, তুই কি করবি করে নে, হ্যাঁ, আপনার রুমের মধ্যে রেখে। ওই টাইমটাতে আমি দেশবাসীকে বলবো না যে আমি এই মহিলার দ্বারা আসলে একটা কি বলে প্রতারণার শিকার হচ্ছে, এই মহিলা ট্র্যাপের মধ্যে আমি আটকেছি, এটা আমি বলবো না মানুষের কাছে? মানুষের কাছে বলে কি হবে? মানুষ কি বিচার করবে? আপনি তো বলছেন মানুষ বিচার করবে না। আপনি তো বলছেন সেটা তো আচ্ছা মামুন, তুমি ধরো এরকম একটা ঘটনায় যে লাইভে আসলা, এর আগে কি কখনো এরকম ঘটনায় তোমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে লাইভে আসছিলা? জীবনেও কখনো লাইভে আসিনি, আর জীবনে ওকে নিয়ে একটা ব্যাড সাউন্ড আমার সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাতে পারবেন না, ওকে নিয়ে আমি করছি। কারণ এইবার আপনি ডিফেন্ড করতে চান এটা কোন বক্তব্যের? ওর সাথে না, লাইভে আসার বিষয়টা কিন্তু আপনি ফার্স্ট। লাইভে আসার কথা বলি, আমি যখন ফার্স্ট লাইভে এসেছি তখন আমি এবং মামুন দুজনেই অ্যাডমিট করেছি যে আমাদের এটা ভুল হয়ে গেছে, এবং এইটা পার্সোনাল ব্যাপারটা আমরা আর সোশ্যাল মিডিয়াতে আনবো না। কিন্তু দেখা গেছে সে বারবার পার্সোনাল ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছে। একটু বলি কি ভাই, আমি একটু কথা বলি। আমি যখন প্রেস কনফারেন্স করলাম 3 মার্চ হচ্ছে মাসুদ ভাইয়ের বার্থডেতে, আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম। ও আমাকে বললো যে আগামীকাল আমরা প্রেস কনফারেন্স করবো, তুমি সরি বলবো, আমি সরি বলবো, এতটুকুই থাকবে, আমাদের কোনো কমিটমেন্ট নেই, আমাদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আমরা শুভাকাঙ্ক্ষী কোলাবোরেশন পার্টনার। এটা কিন্তু তারপরের দিন আমরা 4 মার্চ 2025 সালে আমার প্রিন্স কার্ড সেলুনের দাঁড়ায় কয়েকশো প্রেস নিয়ে আমরা সবার সামনে বলছি যে আমাদের কোনো সম্পর্ক নেই,
আমাদের মধ্যে কোনো রিলেশন নেই। আর আমরা শুধুমাত্রই শুভকাঙ্ক্ষী একে অপরের। যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা কন্টেন্ট করব, না হলে আমরা করবো না। এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করতেছে যে আমরা কন্টেন্ট করবো কিনা করবো না। কিন্তু ওর সাথে আমার পার্সোনাল কোনো সম্পর্ক ঠিক আছে, তাহলে আমি বলি, সে যে এর মাঝখানে জয়পুরহাটে গেল, যশোরে গেল, নরসিংদী গেল, আমার গাড়ি নিয়ে কেন গেল? আপনি জিজ্ঞেস করেন তো, এই 3টা জায়গায় যে গেল আমার গাড়ি নিয়ে কেন গেল? এবং কক্সবাজারে যাওয়ার জন্য আমার গাড়ি নিতে আসছিল, কেন আসছিল? তুমি লাইলার গাড়ি নিয়ে কেন গেলা? এই কমিটমেন্টের পরে লাইলার গাড়ি কেন ইউজ করছো? ওনার গাড়ি কি আমি জোর করে নিয়ে গেছি ওনাকে? বলেন তো, জিজ্ঞাসা করেন। না, জোর তো করে ডেফিনেটলি না, এসে চেয়েছে, বলেছে যে লাগবে। এই কথা প্রশ্ন করে প্রশ্নের মাঝখানে কথা বললে কিভাবে হবে? তোমার BMW কি হয়েছে বলো? আমার BMW ওর বাসার নিচে রেখে তারপর ওর এক্সিও নিয়ে গেছি। কেন? তোমার সাথে তো আমার কোনো পার্সোনাল রিলেশনই নাই। যখন গেলাম, পার্সোনাল যদি রিলেশনই না থাকে তাহলে তুমি কেন আসছো আমার কাছে গাড়ি নিতে? মানে কথা হচ্ছে লাইলা, প্রিন্স, এটা ওর হোপ ক্রিয়েট হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন ওর বাসায় আপনি ওই ধরনের কমিটমেন্ট কথাবার্তা বলার পরে, তুমি যখন ওকে বলছো তোমার সাথে আমার কোলাবোরেশন পার্টনার, তারপরে যখন তুমি একজন মানুষের পার্সোনাল গাড়ি ইউজ করতেছো, তখন কিন্তু আলটিমেটলি তার অপোজিট পার্টনারের কাছে হোপ ক্রিয়েট হতে পারে যে না, আমার প্রিন্স বোধহয় আবার আগের মতো হয়ে গেছে। সো সিম্পল। এটা কিন্তু এখন কথা হচ্ছে, আপনার প্রিন্স কি আসলে এটা বুঝে? আপনি যেটা বুঝলেন আপনার জায়গা থেকে, আপনার প্রিন্স তো এটা বুঝতেছে না, এটা তো আপনার বোঝা উচিত। ও আমার প্রিন্স নাই এখন। আপনার প্রিন্স ও কোনো কালেই ছিল না শুরু থেকেই। আপনি থেকেই ছিল না, এটা আপনি ইউর রাইট, আমার বুঝার ভুল হয়েছে, বিকজ ইটস মাই মিস্টেক। ও কোনোদিনও আমার প্রিন্স ছিল না আসলে। ও যেটা ছিল ও ওর পারপাসে এসেছে। আচ্ছা, না ঠিক আছে, শোনো, এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয় আমি একটু আসতে চাই শেষ করে। না দাঁড়াও, না এরকম ভাবে, হোয়াট এভার শি ইজ ভেরি রেসপেক্টেড টু মি। হাত কাটার বিষয়টা কেন আসলো বলেন তো? কেন হাত কাটতে হবে? কেন জিজ্ঞাসা করেন? শুধু হাত কাটা না, আরো অনেক সিনারি হয়েছে। আমি বলেছি তো, টর্চারের পর্যায়ে এমন হয়েছে সে আমাকে রেল লাইনের মাঝখানেও নিয়ে যে সে বাদ দেন, আপনি কেন কাটছেন আপনার হাত? এটা তো ওই সিচুয়েশনের মধ্যেই, যে এমন সিচুয়েশনে নিয়ে গেছে, অনেকগুলো হাত কাটা, অনেকগুলো হাত কাটা সে নিয়ে গেছে রেল লাইনে। এটা কি 4 বছরেই? এটা 4 বছর নাকি আগের সম্পর্কগুলোর সময়টা এরকম? আচ্ছা, আমি জাস্ট এই হাত কাটার বিষয়ে একটু বলতে চাই। এই হাত কাটা কিন্তু একমাত্র লায়লার না, এটা অনেকের আছে বাংলাদেশে। এটা কেন করেন কি? আমি এটা বাদ দিলাম, প্রিন্সের কথা বাদ দিলাম। মানে ওই সময় এক মিনিট প্রিন্স, আমি একটু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতেছি। মানে ওই সময় মেন্টাল ফিলটা কি হয়? মেন্টাল ফিলটা তখন মনে হয় কি, যে এই দুনিয়াতে কতটুকু, মানে আপনি কতটুকু লিমিটটা ক্রস করলে আপনি নিজের হাতে নিজে হার্ট করতে পারেন। মানে তখন আপনার কোনো লিমিট নাই, যে পেইনের লিমিটটা নাই, যে পেইন, মানে ওই সময়টাতে কি ফিলটা কি থাকে? আমার এই ফিলিংসটা ওরকম যে এই মুহূর্তে মানে আমি আর বাঁচতে চাচ্ছি না। মানে আমি এরকম বেশ কয়েকজনকে ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমি একটা এরকম পেয়েছি। সাইকিয়াট্রিস্ট যারা আছেন তারা আজকের এপিসোডটা অনেকেই দেখবেন আমি জানি। অনেকে আমাকে যেটা বলেছে যে মানে শরীরের ভিতরে যখন ব্লাডগুলো বের হয়ে যায় তখন মনে হয় শরীরের ভিতর থেকে পেইনগুলো বের হয়ে যাচ্ছে, এরকম ফিল লাগে। বাট ইট ইজ কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং। ওকে, তো এগুলো দিয়ে তো কোনো ব্ল্যাকমেইলিংই হয়নি। যে আমার কাছ থেকে এত কিছু নিয়ে গেছে, তার কাছ থেকে আমি ব্ল্যাকমেইলিং করে কি পেয়েছি? আমি কি তাকে আটকে রেখেছি? সুইসাইড অ্যাটেম্প্ট করা, হাত কেটে ফেলা, তুমি না আসলে আমি মরে যাব, এগুলো ব্ল্যাকমেইলিং। তুমি না আসলে মরে যাবার জন্য না, এটা তুমি না আসলে আমি মরে যাব। বিষ খাইছিল নাকি? বিষ খাইছিল? না, কোনোদিনও খাইনি। অনেকবার খাইছে? না, কোনোদিনও খাইনি, কোনোদিনও না। তাহলে শুনতেন আপনি, এটা কোনোদিনও খাইনি। এটা বললাম না যে এটা এমন এক পর্যায়ে সে যখন ড্রাগস নিয়ে থাকে সে পাগল হয়ে যায়, সে দুনিয়া হয়ে যায়। সে আমাকে রেল লাইনের মাঝখানে, কি ধরনের ড্রাগস নেয় মামুন? বলেন আপনি। মামুন তো সবই খায়, আমি দেখাবো আপনাকে। খেয়ে সে কাঁদতে ভিডিও, এটা দেখালে তো সে বলবে যে এটা তো আসলে অন্য কিছু। খেয়ে কাঁদতে সে ভিডিও করতেছে, সে ওই দুনিয়াতে নাই। এটা আপনি বিয়ের আগে, বিয়ে নিয়ে কি বলবেন? বিয়ে হয়েছে কিনা সম্পর্কের আগে জানতেন না আপনি? না। তো যে ছেলেকে আপনি দেখলেন এরকম একটা সাদা সুদা চুল নিয়ে মায়ের মুড় খাচ্ছে জনগণের, তাকে আপনি কি কিছুই মনে করলেন না? আমি যখন ওর এইজে ছিলাম, তখন আমি অনেক চুলে কালার করতাম। তখন বাংলাদেশে চুলের কালারের কোনো প্রচলন ছিল না। এখানে ছোট্ট একটা কথা বলি ভাইয়া। বলো। এখানে আমার ছোট্ট একটা কথা আছে। এই যে মাত্র আপনার সামনে যে সম্মানিত ব্যক্তিটা আছে, সে বললো আমি যখন ওর এইজে ছিলাম তখন অনেক কালার করছি। তো আমার এই যে থাকা অবস্থায় আপনি যত ধরনের মজা করছেন, যত উপভোগ ছিল সব করে ফেলছেন। আমার এই স্টপটা পার করে ফেলছেন। আমার এই স্টপে আমাকে আমার মতো করে উপভোগ করতে দেন। আপনি তো করে আসছেন অলরেডি, প্রিন্স শোনো, আচ্ছা বাদ দাও, তোমাকে সে উপভোগ করতে দিবে না, বিকজ সে তোমাকে অনেক বেশি লাভ করলে মানুষ পজেসিভ হয়, এটা খুব স্বাভাবিক। এখন কথা হচ্ছে তোমার জন্য এইরকম একটা মানুষ, প্রিন্স, আমি শেষ করি না, প্রিন্স, তুমি যদি ওকে চাইতা,
মন থেকে যদি তোমার আসতো তুমি এগুলোকে এনজয় করতে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে প্রত্যেকটা সম্পর্কের জায়গাতেই একটা ব্রিদিং স্পেস থাকতে হয়। হ্যাঁ, তোমার বয়সের জায়গা থেকে যেটা হয়েছে যে তোমাকে আসলে ও যেভাবে কন্ট্রোল করতে চাইছে সেটা হচ্ছে হারানোর ভয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তোমাকেও হারাতে চাই নাই, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল হয়েছে, ও কন্ট্রোল করতে গিয়ে তোমাকে হারায় ফেলছে। এখন কথা হলো প্রিন্স, জি ভাই, তোমার সার্কামস্ট্যান্সেস, তোমার সমস্ত কিছু জায়গা থেকে লায়লা কিন্তু তোমার জীবনেও অনেক বড় একটা অ্যাসেট হতে পারতো, ঠিক আছে? শুধুমাত্র একটা মানুষের বয়স দিয়ে জাজ করলে হবে না। হ্যাঁ, কিংবা কিন্তু সে এডুকেটেড, শুধু এডুকেটেড না, সে দেখতে ভালো, এখন আমি বলি এই জাস্ট নাম্বার সবগুলো সত্যি বলি। এবং সে আমার কাছে যেটা মনে হয়েছে সে যথেষ্ট ভালো মানসিকতার একজন মানুষ। কিন্তু কথা হইলো তুমি তো তাকে বিয়ে করলো পারতা, কেন বিয়ে করলে না? তার মুখে যত মধু তার ভিতরে তত বেশি বিষ। তুমি তো একসময় বলছিলা যে তুমি তাকে বিয়ে করতে চাও, বিয়ে করলে সমস্যা কোথায় ছিল? তোমরা সংসার করতে সুন্দর করে। তখন ও আমাকে বলছে আমি চিরকুমারী, আমি একটা ছেলের হাতও ধরিনি, আমি তুমি আমার জীবন। কিন্তু সে তো তোমাকে সম্পর্কের আগেই এগুলো ক্লিয়ার করছে, সম্পর্কের আগেই নাকি তোমাকে ক্লিয়ার করছে এগুলা? সে যে তোমার তার দুটো বিয়ে ছিল, তার দুটো বাচ্চা আছে, সে সম্পর্কে আপনাকে একটা ক্লিপ দেখাইছি ভাই, যেখানে আমি ওরা জিজ্ঞাসা করতেছি তুমি কয়টা বিয়ে করছো, আমাকে গাড়ি দিয়ে বলছে বল যে তুই এটা বল। আপনি তো ভিডিওটা দেখেই বুঝবেন। তোমাকে বলছি তুমি কোন ধরনের স্বাভাবিক মানুষ, তুমি কোন জায়গার এডুকেটেড মানুষ, কত শিক্ষিত মানুষ, তুমি একজন করে কথা তুমি দেখতেছো। আমি তো মার খাইতে চাই না, আমি তো মার খাইতে চাই না। তুমি তো ছেলে তো অমানুষ হয়ে যাও, কথা কেন বলবো? তুমি তো অমানুষ হয়ে যাও ছেলে। শিক্ষিত মানুষ, কত এডুকেটেড মানুষ তুমি। একটা মানুষ তোমাকে এখন মানুষকে বুঝাইবা যে ক্যামেরা ধরলে কেন তোমার গলায় কেন রাখছিলাম? তো না এটা তো কনভারসেশন, আপনি শুনলে বুঝবেন এটা কোনো সুস্থ কনভারসেশন ছিল না। ওটা আমন যা হইছে তোমার সাথে রং হয়ে গেছে, তুমি তোমার পায়ে ধরি, তুমি আমার সাথে আবার রিলেশনটা প্যাচআপ করে। আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে, আমি 100 কবে বললাম করব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। কবে বলেছি? এই ভিডিওটা 3 মিনিটের ভিডিও আছে, আমি মাত্র 15 সেকেন্ড দেখাইছি। 3 মিনিটেরটা পাঠাও তুমি আমাকে। মামুন, আমার মনে হয় আমি শেষ করি। আমি অনেকক্ষণ ধরে ইন্টারভিউ করতেছি। হ্যাঁ, 2.5-3 ঘন্টা গেছে, আমি টায়ার্ড। হ্যাঁ, আপনি খুব ভালো কাজ করছেন আমাকে কলে নিয়ে। কলে চেয়েও বেশি ভালো হতো যদি ওর সামনে বসাইতেন আমাকে, তাহলে মারামারি লেগে যেত। ও যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে আছে তাহলে মারামারি করতো সে। ধরে আমি প্রমাণ করতে পারতাম যে এই ভদ্র মহিলা কত বড় প্রতারক। ঠিক আছে, তুমি প্রমাণ সেটা কোর্টে করে ফেলো, আমি তো মানা করছি না। ঠিক আছে, কোর্ট প্রমাণ করবে, সমস্যা নাই, কোর্ট প্রমাণ করবে। আর দেশ মানুষ সব তো অন্ধ। এটা কোনো কথা? কেন দেশ মানুষ অন্ধ হবে? আর দেশ মানুষ কেন আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কেন বারবার? মেয়েদের জন্য সুব্যবস্থা রাখছে, সেটার অপব্যবহারটা তুমি করছো। ঠিক আছে, তোমার থেকে মেয়েরা শিখতেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয়, তারপর শেষ করতে হয়, মামলা দিয়ে কষ্ট দিতে হয়। তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। তোমরা চাইলে একটা পুরুষকে, একটা মেয়ে চাইলে বাংলাদেশে একটা পুরুষকে ধ্বংস করতে পারে। এই আইন আছে, এই আইন ব্যবস্থা ব্যবহার করতে পারবা, অপব্যবহার করতে পারবা। এটা তুমি শোনো, আইন তো আর আমি বসে বসে প্রণয়ন করিনি। আইন যারা করেছে, বুদ্ধিজীবীরা করেছে, সিচুয়েশন জাস্টিফাই করে করেছে। ওটা তো একদিনও হয়নি। তারা তো তোমার কাছে বুদ্ধি নিয়ে করছে। ঠিক আছে প্রিন্স, ভালো থাকো ভাই। আমি একটু শেষ করি, আমি লালার সাথে কথা বলে শেষ করি। জি, থ্যাংক ইউ। আমি ওর সাথে আরো কথা হতো বলতো, বাট আমি ঠিক আছে, আরো বিষয়গুলো আনলে হয়তো এগুলো নিয়ে আরো যুক্তি দিতে পারতো, আমার কাছে প্রয়োজন মনে হয়নি। লাইলা, আমরা কি বলে শেষ করতে পারি বলেন? আমরা শেষ করতে পারি যেটা আমি আপনাকে বলেছি, যে প্রথমত সবাই যেটা বলে যে অসম রিলেশনটা আসলে ঠিক না। প্যারেন্টসটা কিন্তু বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখে, উইচ ইজ মানে রিয়েলি নেসেসারি, খুবই দরকার। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড এগুলো সেম লেভেলে না হলে কিন্তু এটাকে আমরা যে একটা কনফ্লিক্ট হবে সেটা আমি হচ্ছে এক্সাম্পল। না কিন্তু কনফ্লিক্ট তো সমবয়সীদের মধ্যেও হয়। আমি ওই জায়গাটা জোর করে ধরছি বিকজ মানুষ এটা নিয়ে বারবার ফোকাস করে। হ্যাঁ, ওটা হয়, বাট আমি যেটা আমি বাংলাদেশে একটা বেস্ট এক্সাম্পল দিই আপনাকে। দিস পিপল আর রিয়েলি গুড। যেমন আপনি তনিকে চেনেন, সানভিজ ভাই তনি, আপনি দেখছেন ওর হাজবেন্ডের প্রতি কি পরিমাণ রেসপেক্টফুল। হ্যাঁ, ওকে নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও ওনার হাজবেন্ডের ব্যাপারে কি পরিমাণ রেসপেক্টফুল। ওনার যে ডাবল এজের, আপনি ওটা দেখেন, সুবর্ণা মোস্তফা এন্ড সৌদকে দেখেন। সুবর্ণা মোস্তফা ঠিক আছে, উইথ ভেরি রেসপেক্টেড লেডি, ওনার আগেও বিয়ে ছিল, সেটা অন্য বিষয়। হ্যাঁ, তার আগেও বিয়ে ছিল, কিন্তু তারপরও তার চেয়ে প্রায় 16 ইয়ার্স ইয়াঙ্গার ছেলেকে উনি বিয়ে করেছেন, এবং সেটা কিন্তু তারা দে আর হ্যাভিং এ গুড ম্যারিড লাইফ এত বছর থেকে। সো আমাদের এখানে সোসাইটিতে এটা যে আমার প্রসঙ্গটা সেটা না, বয়সের জায়গাটা আমি যদিও চাপ দিয়েছি বিকজ এটা সোশ্যাল মিডিয়া ডিমান্ড, কিন্তু কথা হচ্ছে আমার প্রসঙ্গটা হচ্ছে এইরকম টেস্টের একটা মানুষ, ওর টেস্টের সার্কেলে যারা আছে তাদের কাছে ও বেস্ট, কিন্তু আপনার টেস্টের সাথে ও যায় না। ওকে আপনি কেন নিয়ে আসলেন? ও
ওকে আপনি কেন নিয়ে আসলেন? সেটা এখন আমার নিজের কাছেই জিজ্ঞেস করতে ইচ্ছা করে, নিজেই। আর যেহেতু আপনি এই জায়গাটাতে আপনি নিজে কোনো অ্যান্সার খুঁজে পান না, সুতরাং ওকে মুক্তি দিয়ে দেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। ও তো মুক্তি আছেই। হ্যাঁ, কারণ ওকে আপনি মুক্তি না দিলে কি হবে জানেন? আমি একটা কথা বলি লায়লা, আপনার মেয়েরা বড় হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি একদম আপনার বলতে পারেন ভাই হিসেবে বলতেছি। আপনার সাথে আমার এজের ডেফিনেটলি কিছু বয়স পার্থক্য আছে, 7-8 বছরের, বাট আপনি যদি 50 হয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার দুটো মেয়ে আছে। আমরা এখন পর্যন্ত জানি না আপনার ফ্যামিলি সার্কেলে কে আপনার মা, কে আপনার ভাই, কে আপনার বোন। একটু একটু করে দেখবেন কি আমাদের সামাজিকতা বা সোশ্যাল মিডিয়ার জায়গাটা এতটা জঘন্য, বিশ্বাস করবেন কি করবেন না, এরা সব কিছু খুঁচায় খুঁচায় বের করবে। তখন এই মানুষগুলা আপনাদের কারণে সাফার হবে, এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, নাম্বার 1, আপনি খুব কৌশলে এই বিষয়গুলোকে এতদিন মেনটেন করে গেছেন, আপনার ব্যক্তিগত জীবনগুলোকে আপনি আনেন নাই কোনো কারণ নাই, মানুষ ওগুলোকে পোক করবে। আর কারণ শত্রু যখন বাড়ে তখন শত্রু কিন্তু আপনার দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে। তখন আপনি আর এগুলো ফেস করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যে প্রিন্স মামুনের বয়স এখন অল্প আপনার তুলনায়, ওকে আপনি যত বেশি ঘাটবেন ও ঘাটতেই থাকবে। আর জেলে 1-2 বার গেলে মানুষের মধ্যে আর ভয় থাকে না, জেল খাটার তখন আর ভয় থাকে না। এবং আমি যেটা বুঝি যে আপনি প্রিন্স মামুনকে এখনও লাভ করেন। আমার বোঝা এটা, আপনি রং হইতে পারেন, আপনার ব্যাখ্যা থাকতে পারে হাজার রকমের। যখন লাভ থাকে না তখন ওই মানুষের প্রতি ঘেন্নাও থাকে না। হ্যাঁ, লাভেরই একটা অপোজিট সাইড হচ্ছে ঘেন্না করা। যখন লাভ থাকে না তখন ক্রোধ থাকে, ওইটাও এক ধরনের লাভ, এটাও টার্ন করতে পারে আবার লাভে, যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে 4 বছরে। হ্যাঁ, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বাট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন। লাভটার একটা রূপ পরিবর্তন হয়, খুব কষ্টের মধ্য দিয়ে লাভটার রূপ পরিবর্তন হয়। আবার সিচুয়েশন যখন একটু নরম হয়ে যায়, কারণ শরীরে তো ডিমান্ড আছে, মনের ডিমান্ড আছে, টার্ন করে আবার ওইটা ওইদিকে। সো যখন আপনি দেখবেন যে তার প্রতি আপনার কোনো ফিলিংসই নাই, না হেট, না লাভ, না কষ্ট, না দুঃখ, মরে গেলেও কিছু যায় আসে না, বেঁচে থাকলেও কিছু যায় আসে না, তখন ওই মানুষটা মামলা খাইলো না এটা কোনো কিছু ম্যাটার করে না। সো আপনি ওকে স্টিল চান, এটা আপনি যে ফর্মেই চান না কেন, আপনি হয়তো এগ্রি করবেন না, আপনি চান বলি আপনি এখনো মামলা নিয়ে চিন্তা করতেছেন। এটা হচ্ছে আমার কথা, শোনেন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি মানুষটা যদি মরে গিয়ে থাকতো, তাহলে ওই মামলা আপনার কাছে কোনো ফ্যাক্ট হইতো না। যার আপনার কোনো ইম্প্যাক্টই নাই লাইফে, তার আপনি মামলা করলেই কি আর না করলেই কি, কিন্তু ওর ইম্প্যাক্ট আপনার লাইফে আছে। আর 2 নম্বর হচ্ছে এই সম্পর্ক কোনোদিনও কোনো পরিণতির দিকে যাবে না, আপনি যেভাবেই চান না কেন। এটা আমি নিশ্চিতভাবেই, আল্লাহ ভালো জানেন ফিউচার, বাট আমার কাছে মনে হয় যে আমার বোঝার জায়গাটা থেকে এই সম্পর্ক কখনো কোনোদিন স্টেবল হবে না, কখনোই হবে না, নেভার এভার হবে না। যদি কোনোদিন হয়ও, খুব অল্প সময়ের জন্য হবে, খুব অল্প সময়ের জন্য হবে, বারবার অতীত আপনাদেরকে শেষ করে দিবে। আমি যাব না এটাতে। আপনি যাবেন না, যেতেও পারেন, আজকের পরে হয়তো আরো 3টা এপিসোড অনেকজন হবে, যদি না হয় ভালো। কিন্তু কথা হচ্ছে এই অসুস্থ জিনিস বাঁচায় রেখে দরকারটা কি? 25 বছরের মেন্টালিটি না হয় যার একটা বাচ্চা, সে আপনার তুলনায় 25 বছরে তার নয় মেন্টাল ম্যাচুরিটিটা আসে নাই। আপনি যদি 50 হয়ে থাকেন, আপনি আর বাঁচবেনই আর কত বছর? 15-20 বছর, হিসাব তো সেটাই বলে। আপনি আর 15-20 বছর আপনি লাইফটাকে কেন হেল করতেছেন? আমাকে জাস্ট এটা বলেন। না, আমার সো ইউ নিড টু গেট রিলিফ। আমার কথা হচ্ছে যে আমি তো রিলিফ পাওয়ার জন্যই কিন্তু আমি তার ডকুমেন্টেড পেপারসে সাইন করে ইভেন আমি কোর্টে যেয়েও হাজির হয়েছিলাম। সেটা তো 1 মাসও যেতে দেয়নি। তো ওটা যে হয়েছে, ওটা হয়েছে মানে 1টা মাসও শেষ হতে দেয়নি, সে বাসায় এসে আমাকে এই ধরনের অ্যাসল্ট করে গেছে, এবং যেটা করেছে সেটা বলার মতো। আবারও একই জিনিস হলো লায়লা, সেটা হচ্ছে ইউ নিড টু বি রিলিফ ফ্রম দিস সিচুয়েশন। আপনি যদি রিলিফ হইতে চান, তাহলে ওর সমস্ত দরজা আপনাকে বন্ধ করতে হবে। সেটাই, এই সমস্ত দরজা বন্ধ করার মধ্যে একটা দরজা হচ্ছে মামলাও। আপনি করবেন কি করবেন না, আপনার জায়গা থেকে কন্টিনিউ করেন, বাট আপনাকে রিলিফ হইতে হলে আপনার এখন, আমি মনে করি এই জায়গাটা দরকার, অ্যান্ড দ্যাট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ আমার জায়গা থেকে মনে হয়েছে আপনি ওকে অনেক বেশি ভালোবাসেন এবং আপনি এক্সট্রিমলি পজিটিভ অ্যাবাউট হিম। না, এটা এবং এই পজিটিভনেস নিয়ে আপনি কোনোদিনও বেটার লাইফ লিড করতে পারবেন না। এখন তো কোনো ভালোবাসা কোনো জায়গায় নাই, এখনো আছে। একটা কথা যেটা হচ্ছে যে সে এই জিনিসটা আমার সাথে করেছে, তার বিজনেসম্যানের সাথে করেছে, এবং আরো কিছু কিছু মানুষের সাথে করেছে, সে করতেই থাকবে, কারণ তার সাহস এত বেড়ে গেছে। এটা আপনার লাভেরই অন্য একটা ফর্ম। আমি জানি না এই ব্যাখ্যাটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, বাট আমার কাছে এটাই এরকমই। কারণ লাভেরই একটা রূপ হচ্ছে সৃষ্টি, আর একটা রূপ হচ্ছে ধ্বংস। দুইটাই লাভের রূপ। যদি সেখানে লাভ না থাকে, দুইটার একটাও থাকবে না, এটাই সত্য কথা। তবে লাভ রাখার জন্যে মিনিমাম রেসপেক্টটুকু রাখতে হয়, স্পেস থাকতে হয়, এবং খুব চিন্তা ভাবনা করে আগাইতে হয় যে আসলে এই সম্পর্কটা আমাদের ভবিষ্যতে কোন দিকে মন নেবে। বেশি এক্সপেকটেশন খুব বেশি পরিমাণে খারাপ। আজকে
আমরা লায়লাকে অনেক বেশি কোশ্চেন করেছি, কারণ দুটো বিষয়। একটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে লায়লাই কোশ্চেন করার মতো, কারণ লায়লা অনেক বেশি ম্যাচিউর থিঙ্কিংয়ের জায়গাটা থেকে। সো লায়লার তো এই জিনিসগুলো বোঝা উচিত ছিল যে এরকম একটা ছেলেকে তার জীবনে আশ্রয় দিলে তার জীবনটা ভয়ঙ্কর হতে পারে। এজ ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার লাইফ বিলঙ্গিংস, তার সমস্ত সার্কামস্ট্যান্সেস, এবং তার পরিচয়ই হচ্ছে এরকম বাইকিং গ্যাং ট্যাং নিয়ে। সেখানে লায়লা কেন তার সাথে তার ব্যক্তিগত জীবন এতটা ডিপলি জড়াবে? দ্যাট ওয়াজ মাই কনসার্ন। ইটস আ লাভ, এবং কাইন্ড অফ লাভ, এবং ভুল পথে পা বাড়ানো লাভ, লায়লার জায়গা থেকে ডেফিনেটলি। আর প্রিন্সের জায়গা থেকে আমি বলবো যে তোমার ভুল তো তুমি স্বীকার করেই গেছো, সো এখানে আর আমার নতুন করে বলার কিছু নেই। তোমার বয়সে যারা বাচ্চা আছে তারাও শিখুক, এটা হচ্ছে বিষয়। লায়লা, ভালো থাকাটা জরুরি, খুবই জরুরি। হ্যাঁ, আমার মনে হয় যে দিন শেষে আপনি যখন একা থাকেন, একেবারে যখন কেউ আপনার পাশে থাকে না, এই সাংবাদিক ভাইরা থেকে শুরু করে কেউ থাকে না, ওই সময়টাতে সেলফ স্যাটিসফ্যাকশন পাওয়াটা জরুরি। কারো নামে কারো জন্যে মনের মধ্যে নিজে ক্রোধ পুষে রাখা, খারাপ কিছু দেওয়া, ওই কষ্টটা কিন্তু সে যতটা পায় তার চেয়ে সমপরিমাণ কিন্তু আপনিও পান, তাই না? বিষটা কিন্তু আপনার শরীরেও প্রডিউস হচ্ছে। সো এটা থেকে রিলিফ পাওয়াটা খুব জরুরি। আমারও হচ্ছে, বিকজ সব দিক দিয়ে কষ্ট হচ্ছে। একটা মামলা ফাইল করা কিন্তু খুব ইজি। ইট ইজ নট মামলা ফাইল, আপনি দিন শেষে আপনার ইমেজটা দেখেন। সেটাই, ইমেজ বলেন, ফিনান্সিয়ালি বলেন, দৌড়াদৌড়ি করতে বলেন, যেটাই বলেন না কেন, ইটস নট অ্যান্ড ইটস নট ইজি। আপনি আপনার মেয়েদের সুন্দর একটা জীবন দিতে গিয়ে দেখেন কতটা টাফ হয়, কতটা টাফ হয়। এটা আপনার জন্যই টাফ হবে। সো এবং আমরা এক্সপেক্ট করি 50 ইয়ার্সের এইজের একটা উইমেন এগুলো অনেক বেশি চিন্তা করবে রেদার দ্যান হার ইমোশনাল ফিলিংস। ডেফিনেটলি প্রেমে পড়তেই পারেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এখন তো আর প্রেমে পড়ার ওই মানে এটা কি বলবো, লেসন অফ লাইফ হয়ে গেছে আর কি, যে আসলে একটা লেসন যেটা আমি আমার বন্ধু বা সব জায়গা থেকে সবসময় বলার চেষ্টা করি, নিজেকে বলার চেষ্টা করি, যখন দেখবেন যে যে মানুষটাকে আপনি জীবনে চেয়েছেন সে মানুষটা আপনার না, যখন বুঝেই গেছেন সে মানুষটা আপনার না, বুঝেই গেছেন যে না এই মানুষটার আপনার না, তখন ছেড়ে দেন এবং খুব সুন্দরভাবে এক্সিট করেন। এক্সিট করাটাই প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষেরই সুন্দরভাবে বাঁচার রাইট আছে। ওই সময়টাতে আপনি দেখবেন ভয়ঙ্কর রকমের কষ্ট হবে আপনার, ভয়ঙ্কর রকমভাবে জিঘাংসা হবে, এবং সে যাতে অন্যের না হয়, অন্য কারো না হয়, সেজন্য আপনার তাকে শেষ করে দিতে ইচ্ছা করবে। খুব নির্মম নৃশংস একটা মানুষ দেখবেন আপনার ভিতরে বসবাস করে। প্লিজ কন্ট্রোল দ্যাট ম্যান, প্লিজ ওইটাকে বের হতে দিয়েন না। খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার, মানুষকে ভুলে যাওয়া কষ্টকর, খুবই জিঘাংসামূলক, খুবই কষ্টকর, বাট বিলিভ মি টাইম হিলস এভরিথিং। কিন্তু ভুল যদি করে যান, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যদি চিহ্নগুলো থাকে, এগুলো সারাটা জীবন আপনাকে কষ্ট দিবে, ইভেন আফটার ইউর ডেথ। শুধুমাত্র আপনি না, আপনার সন্তানরাও ক্যারি করবে। লায়লা, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কিছু বলতে চান আমি আরও শুনবো, বলেন। না, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য। আর যেটা বললাম যে আমি এই জিনিসটা দ্য এন্ড করতে চাই, অ্যান্ড আপনার এই সুন্দর একটা এনভায়রনমেন্টেই এসে আমি বলছি যে এটা দ্য এন্ড, এরপরে এটা নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। অ্যান্ড যেগুলো লফুল জিনিস আছে সেগুলো তো অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে এন্ড হবে ডেফিনেটলি। তো ওগুলো প্রসেস আগিয়েওছি, যেটা সে মানতে নারাজ। তো ইনশাআল্লাহ এভরিথিং উইল বি ফাইন। আপনি বলেন যে টাইম হিলস এভরিথিং। শিওর টাইম হিলস এভরিথিং। দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, আমি পুরো শোতে যদি কাউকে মেন্টালি হিট করে থাকি, কোনো কোশ্চেন আপনার কাছে যদি অফেন্সিভ মনে হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমার জন্য একটা অনেক বড় অভিজ্ঞতা, প্রিন্স এবং লায়লাকে সামনাসামনি বসিয়ে রেখে তাদের কথাগুলো শোনা। অ্যান্ড ডেফিনেটলি আই এম নট জাজিং এনিবডি। আমরা ওদের চেয়েও হয়তো অনেক খারাপ মোমেন্টের মধ্যে দিয়ে গেছি, শুধু ওদেরটা ফ্ল্যাশ হয়েছে, কারোটা ফ্ল্যাশ হয়নি, সে কারণেই হয়তো আপনি একটু বেটার পজিশনে আছেন। সো কাউকে আমরা জাজ না করি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন এতটুকু মনে রাখি যে যে কোনো এক্সট্রিম মোমেন্টে আমরা যেন কোনো রাফ ডিসিশন না নিই। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে চাই শেষে, সেটা হলো প্রেম, ভালোবাসা, ইমোশন, এগুলোর সাথে একটু হলেও লজিকটাকে রাখেন পাশাপাশি, আদারওয়াইজ ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ।